The COVID-19 pandemic has created the largest disruption of education systems in human history, affecting nearly 1.6 billion learners in more than 200 countries. Closures of schools, institutions, and other learning spaces have impacted more than 94% of the world's student population. This has brought far-reaching changes in all aspects of our lives. Social distancing and restrictive movement policies have significantly disturbed traditional educational practices. Our documentary, From Playground to the Computer, is an attempt to look at how the virus has altered the world of education. ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস? ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস? এই কি তোদের চাওয়া নাকি ভর করেছে কালের ভূত? হতে পাওয়া ছেলের দল কেবল বড়ই হবি খুব। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস? ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস? আবার কবে টিফিন বেলা, ঘন্টা বাজার কাল, আবার কবে অনন্ত স্যার চক্ষু দুটি লাল, আবার কবে লেবুর আচার ভাগ করে খাই রোজ, আবার কবে এসব কথা কেউ রাখে না খোঁজ। ভাল লাগে না চার দেওয়ালে অনলাইনের ক্লাস, লকডাউন এই বছর শেষে আজকে 9+। আজকে আমার জন্মদিন, প্রে করছি খুব। ও করোনা জানা এবার দে না চলে ডুব। ভাল লাগে না, ভাল লাগে না, সব হয়ে যায় ভুল। ঠাকুর আমার চাই না কিছুই, নাও না খুলে স্কুল। এরকমই ভাঙা মন নিয়ে নতুন করে শুধু স্মৃতিটাকে সম্বল করে আমাদের আজ বেঁচে থাকা। মারণ জীবাণুর রক্তবীজের চোখ রাঙানিতে শুধু হারানোর সুর। ভালোবাসার আশ্রয় স্কুলগুলোকে চোখের সামনে কোয়ারেন্টাইন সেন্টার হতে দেখে স্কুলের সেই দুষ্টু ছেলেটি আজ কেমন চুপ করে গেছে। বুঝতে শিখেছে দূরত্ব মেনে চলতে হয়, মুখে মাস্ক পরে তবে কথা বলতে হয়। তবুও নতুন এক ভোরের অপেক্ষায় এই কচি কাঁচার দল। নীল আকাশের নিচে সবুজের সমারোহে রং বেরঙের ফুল যেমন প্রকৃতির শোভা বাড়িয়ে তোলে, তেমনি প্রতিটি শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ও পরিপূর্ণতা আসে খোলা মাঠে খেলাধুলার মাধ্যমে ও স্কুলের পরিশীলিত গণ্ডিতে। কিন্তু 1 বছরেরও বেশি সময় ধরে কোভিডের করাল গ্রাস শিশুদের স্বাভাবিক জীবনকে বিপন্ন করে তাদের করে তুলেছে কমপ্লিট টেকনিক্যালি সাউন্ড চাইল্ড। তারা ভুলে গেছে রাউন্ড উইথ টুগেদার হ্যান্ড ক্রিকেট খেলতে। তারা অভ্যস্ত হয়ে গেছে জুম বা গুগল মিটে সাবলীলভাবে অনলাইন গল্প করতে বন্ধুদের সাথে। আমি বলবো প্রি অ্যাডোলেসেন্ট স্টেজ পর্যন্ত কিংবা আরো নিচের দিকে যারা, তাদের মধ্যে যে পরিবার বাচ্চাদের সাথে সময় বেশি কাটাচ্ছে সেই পরিবারের বাচ্চাদের কিন্তু কোভিড সিচুয়েশনের মধ্যেও কিছু পজিটিভ বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। আর যে পরিবার নিজেরাই ব্যতিব্যস্ত, নিজেরাই যেখানে
জীবন ধারণের জায়গায় কষ্টে আছে, কারো হয়তো চাকরি চলে গেছে, কারো হয়তো বাড়িতে অসুস্থতা হচ্ছে, কেউ হয়তো কাউকে হারিয়েছেন, সেই রকম মা চলে গেছেন, বাবা চলে গেছেন, এরকম যে পরিস্থিতি, সেই রকম পরিবারগুলোই কিন্তু কোভিড এর ইম্প্যাক্ট অন চিলড্রেন আর মোস্টলি নেগেটিভ। কারণ যেখানে ক্ষয়, যেখানে ক্ষতি, যেখানে হারানো প্রমিনেন্টলি রয়েছে কিংবা হারানোর ভয়টা রয়েছে, সেই জায়গাটায় বড়দের যে ব্যবহার, যে আচরণবিধি এবং তাদের যে মানসিকতা, তার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেশি থাকলে পরে সেইটার একটা ইম্প্যাক্ট বাচ্চাদের উপরে পড়ছে এবং বাচ্চারা অনিশ্চয়তা তো বসতেই, তার সাথে সাথে ভীষণ রকম অস্থিরতায় ভুগছে। The lockdown has been very difficult for all of us, but I don't think we parents even understand how difficult it has been for the children. While we still went out a little bit for our professional work, for our daily shoppings, children have practically been inside the house, almost imprisoned for the last 1.5 years. I think it's upon the parents to make them feel that it's less of an imprisonment and more of a quality time that they could not spend earlier. I know children have been very difficult. They may be throwing tantrums, they may have been addicted to phone, they may be spending time, a lot of hours actually in front of the TV, and they may still be very restless, may not be listening to you. Please be patient with them. Please be a little more forgiving, because it's really an unnatural life that they're leading. They should be in school, they should be meeting their friends, they should be going to the park, they should mix with their neighbors. They should have a life of their own, whereas they are just restricted to house now. So I think we have to look at the positive side of this also. This is one time in your life where you have a lot of time to spend with your child. Such a time will not come back in our life, so we must make the most of it. You spend time. That is the most important thing. Play with them, talk to them, take them out if it's safe and it's okay. Involve them as household activity. Make them feel wanted. Maybe they're looking at the phone, maybe they're looking at the TV, but what they're looking for is companionship, and that they're looking in you. Currently, that is the only world that they have. So please make that world happy and have a good time yourself also. শুধুই কি শিশু মনের ওপর দাপিয়ে বেড়াচ্ছে কোভিড? এই একটা ভাইরাসের জন্যে আগামী দিনের অনেক অনেক স্বপ্ন দেখা উজ্জ্বল কৈশোর জীবনও অন্ধকারের মধ্যে হাতড়িয়ে বেড়াচ্ছে তাদের আগামী দিনগুলো। ঠিক যখনই জীবনের বৃহত্তর গণ্ডিতে পা দেবার সময় এলো ওদের, ঠিক তখনই থমকে গেল পথ। ভাইরাসের হুঙ্কারে বন্ধ হলো বোর্ড এক্সাম থেকে শুরু করে এন্ট্রান্স, আর অনিশ্চিত হয়ে গেল ভবিষ্যৎ। কি হবে সামনের দিনে? কিসের নিরিখে পাবে না হওয়া পরীক্ষার নম্বর? বা আদৌ পছন্দের কলেজে প্রবেশাধিকার পাওয়া যাবে তো? এই হাজার হাজার প্রশ্ন নিয়ে উদাস চোখগুলো তাকিয়ে আছে কম্পিউটার স্ক্রিনে, আর মাউসের স্ক্রল বাটন ইতি উতি খুঁজে চলেছে সব প্রশ্নের উত্তর। Hi, I'm Mohul. I studied in class 11. 2021 was supposed to be my board year. Like every other student, I'm afraid of exams. I know few people, those who were happy to know that our boards were cancelled, but I wasn't. Because I know we will be labelled as the batch that passed with assessed grades. That is not at all good for us. Since childhood, I saw my seniors studying in class 10 and 12, celebrating their last day of school. And I waited for that badly. Every natural phenomenon has a negative and positive side. In this case, the positive side is that I was able to learn something new in this lockdown phase. In the given context, Parvati, is perhaps the most fair thing that can happen to the children, because there was no way, given what we experienced in April and May in our country, that we would have wanted to have children coming back to schools to write their exams, because who would take responsibility for even one child, even one person falling sick after the exams or while doing the exams? And when we talk about board examinations, CBSE board examinations, it is not just the children who are being made vulnerable by
being asked to come to schools, it is also the larger support system. There are teachers, there are admin people, there are bank employees, there are lots of people who kind of make that examination happen for children. So yes, children are the most vulnerable lot, but apart from children, we have many other people who would have been exposed to the virus if we had gone ahead with the decision of having in-person examinations for children. So in the given context, it is perhaps the wisest and the safest thing to do, and it is a good decision because the children have been dangling for so many months now. They've been saying they will have an exam, not have an exam hoga, nahi hoga. So at least there is some clarity. There is some clarity that okay, there are no exams and this CBSE will create a system to do the evaluation. So in that context, it is a good decision, it is a wise decision. How will it impact the children in their lives ahead? For those children who are going away to colleges in the bigger world, that is to countries and to colleges in USA, UK, Europe, Singapore, etc., or any other places, those colleges have based their decisions on their internal results. They do not wait for the CBSE results to make that final decision. Most colleges in most parts of the world have already made their decision. They've also made an offer to the children that final yay, nay will be decided on the basis of the CBSE transcript. But most colleges have reached out to us and have said that if the school is willing to give us a certification that the student has finished his or her class 12 examination and this is what the school feels the child's results are, then they are going ahead with their admission. So it will not impact those children's lives much, but we need to wait and see how our universities in the country going to give admission to students in this year, because we know, you know, and I know that in Delhi University there is a fight between 0.1% score also. So those children might find it a little challenging, but I think it is a very important opportunity for universities to look at or to re-look at their entrance procedures. Instead of expecting CBSE to become a benchmark for entrance into colleges, like a gateway into the colleges, the colleges should devise their own entrance gateways. Why should they depend on CBSE as an entrance gateway? It is an easy way out for the colleges. If the CBSE conducts a national exam, we look at the scores and we give admission. Let the colleges, like universities in our country today also. There are so many universities in our country which are looking at scores beyond CBSE. The private universities like the Ashokas, the Jindals, the Kriya, the Flame, all these private universities are looking at the whole child's profile and not just one benchmark of the CBSE examination. So it is an opportunity here for the universities, for colleges to recalibrate their assessment, their entrance procedures, and find something which is more in tune with what their needs are. নিজের অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা বলছি। এই অতিমারির সময় যে সমস্ত স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের আমি অনলাইন পড়িয়েছি, তাদের মধ্যে কেউই কিন্তু কলকাতা শহরের বাসিন্দা নয়, অর্থাৎ তারা কোনো মেট্রো সিটিতে থাকে না, ওদের ইউনিভার্সিটিও মেট্রো সিটিতে নয়। অনেকেই অনেক কষ্ট করে অনেক দূর থেকে পড়তে আসে। এবার ডিপার্টমেন্টে এসে পারস্পরিক মেলামেশা, ইন্টারঅ্যাকশনের মাধ্যমে একটা পড়াশোনার পরিমণ্ডল তৈরি হয়। তথাকথিত শহরের স্মার্টনেস হয়তো ওদের নেই, কিন্তু ওদের একটা কিছু জানার অদম্য আগ্রহ আছে। এই ভূমিকাটা আমি এই কারণেই করলাম যে এদের নিরিখে আমার মনের মধ্যে কতগুলো ধারণা সৃষ্টি হয়েছে। ওই পরিমণ্ডলটা যদি না থাকে না, তাহলে আমি অনেক শেখানোর চেষ্টা করলেও ওরা শিখতে পারবে না। আর তারপর অনলাইন ক্লাসে থেকেই ওদের নেট কানেকশন বিঘ্নিত হয়, অনেক সময় থাকেই না, সেটা অবশ্য আমার ক্ষেত্রেও হয়। অর্থাৎ কী হচ্ছে, ওরা একটা খুব ইনকমপ্লিট ডিস্টার্ব পঠন পদ্ধতির সম্মুখীন হচ্ছে। আর যারা নতুন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিল, তাদের তো অনেক সময় সরাসরি পরস্পরের সঙ্গে দেখাও হয় না, আর তাদের মধ্যে পারস্পরিক ভাবের আদান প্রদানও হয় না, অর্থাৎ ওভারঅল কিছু শেখাই হয় না। আর ক্লাসরুম সেটিংসের কথা যদি ধরি, আমার কাছে কিন্তু সেখানে সহপাঠী এবং শিক্ষকদের উপস্থিতি একটা বিরাট জিনিস। এই সান্নিধ্যটা এরা খুব মিস করছে। মানুষ তো যন্ত্র নয়, কাজে সম্পর্কের উষ্ণতাও কিন্তু আস্তে আস্তে কমে আসে। এর আগে কি হতো, পড়াশোনার বাইরেও এরা পরস্পরের নানা সুখ দুঃখের ভাগিদার হতো।
নতুন পরিবর্তিত পরিস্থিতিতে যেহেতু এই সাপোর্ট সিস্টেমটার অভাব হচ্ছে, কাজে অনেকেই একটা প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছে। জানি না আমি নিজে কখনো অনলাইন পড়িনি বলে আমি এইভাবে বিশ্লেষণ করছি কি না, কিন্তু একটা কথা বলি, গত্যন্তর নেই দেখে আমি অনলাইন পড়িয়েছি এই অতিমারির সময়। নয়তো যদি সামনাসামনি পড়ানোর কোনো সুযোগ থাকতো তাহলে সেই আনন্দ থেকে আমি নিজেকে কখনো বঞ্চিত করতাম না। Underprivileged children and kids from rural areas have become the worst victims of this pandemic. Their student life is at risk, and some of them even don't know that if they would ever return to school again. They have no internet or other digital facilities to attend online classes, while some even have to earn a living for their family now. The concept of education for all children has now a major question mark attached to it. In this dire situation, NGOs and other self-help organizations are playing a major role to ensure that these children don't end up quitting studies and becoming a wage earner for the family at such a tender age. Now let's see what some of our speakers has to say about this topic. Presently, many poverty-stricken families in need have been provided rations by the government. But as this is not a permanent solution, the parents of these families have considered the situation where the kid may work to gather whatever amount of money they can. As for the situation of dropouts, one has to consider a certain situation. Whenever a child who comes from one of the rather backward families fails in school, his will to continue comes down hard, and he has a huge chance of dropping out. In fact, this is the rampant cause due to which dropping out is increased many times over in the pandemic. As these children cannot afford the online form of education as readily as the children of the cities do. NIFA as an organization has set up a care class where as of now there are around 70 boys and girls currently studying, as well as being introduced to co-curricular activities also. ठीक से तो अभी नहीं हो रही है, अभी थोड़ी सी टेंशन आ रही है। टेस्ट में मैम वैसे पूछ रही है, कुछ पता नहीं चल रहा है, इसीलिए ऑनलाइन क्लासेस में बहुत दिक्कत आ रही है। और अपने फ्रेंड से भी नहीं मिल पा रहा हूँ, बिल्कुल भी अच्छे से नहीं मिल पा रहा हूँ। हाँ, मैं स्कूल जाना मिस कर रही हूँ। मैं मेरे स्कूल के टीचरों को, स्कूल के दोस्तों को बहुत मिस कर रही हूँ। मैं अब घर बैठे थोड़ा डांस, थोड़ा ड्राइंग, थोड़ा गाना भी प्रैक्टिस कर रही हूँ। हाँ, जब भी स्कूल खुलेगा मैं स्कूल जाने के लिए तैयार हूँ। मुझे अब घर बैठे बैठे और अच्छा नहीं लग रहा है। As classrooms shifted from blackboard to digital screens, teachers have had to adapt the new process of teaching from home. Mental health issues of students are also becoming a major cause of concern for teachers and educators. Students are having identity crisis, expecting more priority and more respect from elders. Specialists say that in this situation, music has a great therapeutic value. Let's hear the experience from an expert from the field, a mother as well as a teacher, Mrs. Nipaviti Ghosh Dasgupta. নমস্কার, আমি নিপবিথি। আমি একটা ছোট্ট রিয়েলাইজেশন শেয়ার করতে চাই আপনাদের সকলের সঙ্গে যে অনলাইন ক্লাস আমি করাচ্ছি 2020 মার্চে যখন লকডাউন শুরু হলো
তখন থেকে, এবং আমার কাছে বাচ্চারা শেখে 5-6 বছর বয়স থেকে শুরু করে, আপার লিমিটে তো সিনিয়ররা শেখে, কিন্তু এই যে বাচ্চাদের শেখাতে গিয়ে যেটা আমি রিয়েলাইজ করলাম, যেটা আমি অ্যাজ আ মাদার আমি অতটা রিয়েলাইজ করিনি, শেখাতে গিয়ে অ্যাজ আ টিচার রিয়েলাইজ করলাম যে বাচ্চাদেরও ডিপ্রেশন হয়, তারাও কিন্তু হতাশায় ভোগে, তাদেরও রুটিন আপসেট হলে তারা হয়তো এক্সপ্রেস করতে পারে না, তারা হয়তো ভাষায় বলতে পারে না, কিন্তু মনটা খারাপ হয় তাদেরও। তো সেইখানে গান যখন তাদের কাছে বন্ধু হয়েছে, তখন টিচারও তাদের সঙ্গে বন্ধুত্ব যে করে ফেলবে তার আর আশ্চর্য কি। তো আমার মনে হয়েছে যে শুধুমাত্র কথা নয়, গানের মধ্যে দিয়ে এই যে বাচ্চাদের একটু মনের কাছাকাছি আসতে পারা, কোথাও তাদের বাচ্চা হিসেবে ট্রিট না করে একজন মানুষ, একজন পূর্ণাঙ্গ মানুষ যে তার মতো করে তার বয়সের ম্যাচুরিটি অনুযায়ী তার রিয়েলাইজেশন দিয়ে পৃথিবী দেখে, এই জায়গায় যদি তাকে সম্মান দেওয়া যায়, তাকে প্রায়োরিটি দেওয়া যায়, তাহলে তার মনের দিক থেকেও কোথাও এই ডিপ্রেশনের জায়গাটা, এই কষ্টের জায়গাটা সেও কাটিয়ে ওঠে, সেও বন্ধু হয়ে ওঠে, এবং উল্টো দিক থেকে তার কাছ থেকেও একটা ভীষণ সুন্দর পজিটিভ ভাইবস আসে। তো আমি গান শেখাতে গিয়ে নিজেও যে এনরিচড হব, তাও আবার ছোট ছোট 5, 6, 7 বছরের বাচ্চাদের কাছে, এটাই হয়তো আমার লকডাউনের সবচেয়ে বড় প্রাপ্তি। So, one thing that the last 1 year has taught all of us is that learning and unlearning are two sides of the same coin. Online classes began last year all of a sudden for us, and learning the ways of an on-screen school has been quite a journey. Learning is always a work in progress. That's one thing I have realized in the past 1 year. The technology has been of immense help, and we have been exploring so many unique ways to engage our kids. It has been a challenge to ensure that the child stays motivated and keen on engaging gainfully due to the rather impersonal experience online. Distractions due to increased screen time has always been a concern. Another major challenge has been the lack of a sturdy, foolproof framework of assessment. Kids from disadvantaged backgrounds who don't have the means to access the virtual environment face a larger impediment to learning. A lot of variables like connectivity, electricity, time lags are the day-to-day challenges that we all deal with. Communication has become more prompt, more dynamic, but we still have a long way to go. With the onset of online systems of learning and teaching, the line between professional and personal life has become very blurry. The school does not end the way it used to, and our communication channels are open till evenings. With the school-going daughter in the house, it has not entirely been smooth. As she says, one moment I have my teacher face on, and the other moment my mom face. I have to juggle between kitchen and laptop even now. It was difficult when I had to take classes while tending to unwell family members. Attention does get divided at times, so certain boundaries have to be set in order to make sure that both my professional and personal commitments are met. With time, my family has established a modified routine, and we have devised our own ways to communicate through sign language and small handwritten notes while our classes are on. Doorbells have been left unanswered at many occasions because something important is going on in the class. As everyone's workplace has entered the household, classes have been conducted from the kitchen, the garden, and even the stairs. Academic limitations and the pandemic go hand in hand. But children surprisingly find their way through all limitations. They find magic because they look for it. Nothing can cage their minds. The digital medium that was previously an adult's domain now is a dominant platform for children. Yes, they are becoming cyber savvy and are enjoying it as well. Children today are engaging in online storytelling and other creative sessions for the joy of creating during the lockdown. So how is it helping them? Hello everyone. This pandemic is a very difficult time for us. Online classes, exams, studies, and no going out, no meeting friends or having fun. Corona has as if clipped our wings, but it cannot cage our minds. So during this pandemic, to keep myself happy,
I participated in some creative performances for my school, like a skit, a mono act, a mime act, and a solo, and I enjoyed myself very much when I did these things. And to keep myself happy, I do all these things, and I'm very happy because I love to do acting so much. And I'm very happy when I'm doing all these things, and I enjoy myself very much. স্টোরি টেলিং সেশনস বাচ্চা বড় সবার জন্যই এটা একটা খুবই মজার আনন্দের একটা বিষয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যারা বেরোতে পারছে না, বাইরে খেলাধুলা করতে পারছে না, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারছে না, স্কুলে যেতে পারছে না, তাদের জন্য এই গল্প বলার যে সেশনসগুলো এটার গুরুত্ব অনেক অনেক বেশি। এই গল্প বলার খেলার মধ্যে দিয়ে গল্পের ছন্দে তারা তাদের চিন্তাভাবনার জগৎটাকে আরো অনেক বেশি বড় করতে পারবে, বৃহত্তর দিকগুলোকে দেখতে পারবে, ডিপ্রেস না হয়ে একই কথা বারবার না ভাবতে ভাবতে তারা ঘরে বসে বসে এই গল্পের মাধ্যমে যে কোনো জায়গায় ঘুরতে চলে যেতে পারে, নতুন বন্ধুকে পেতে পারে, জীবনের নানা রকম রং তৈরি করতে পারে, সেই রঙিন দৃশ্যগুলোকে মনে মনে ভাবতে ভাবতে তাদের মনে আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস এই সব কিছুই জেগে উঠতে পারে। তাছাড়া আজকাল তো এই ডিজিটাল মাধ্যমে অনেক রকম স্টোরি টেলিং সেশনসও হয়, যেখানে একসাথে অনেকে মিলেমিশে সেশনসগুলো করে, সেক্ষেত্রে তো আরোই তার ভালো দিক রয়েছে। বাচ্চারা একে অপরের সাথে মিলেমিশে নতুন নতুন জিনিস জানতে পারছে, নতুন ভাবে গল্প তৈরি করতে পারছে, একে অপরের সাথে তাদের ভাব, তাদের চিন্তাভাবনার শক্তি, চিন্তাভাবনার পরিধি এই সবগুলোকে ভাগ করে নিতে পারছে। সেটা সত্যিই খুব উপকারী। গল্প বলা, গল্প শোনা বয়স নির্বিশেষে যে কোনো মানুষের পক্ষে একটা খুব ভালো দিক, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ বিশেষ গুরুত্ব আছে। চল যাই আজ চড়ুই ভাতি, বল খেলি আজ সবুজ মাঠ, মেঘের গায়ে হাত বুলিয়ে রামধনুতে ছোঁয়াই হাত। চার দেওয়ালের মধ্যে জীবন, জীবাণু আজ শিক্ষক বেশ, দূরত্বেরই ভালোবাসায় পর্দা ওপার খুশির রেশ। সামনে রইল কম্পিউটার, ভবিষ্যৎ অনিশ্চিত, জীবন আজ এক্সাম হল, অজানা পথের পথিকৃত। যে ছেলেটা চায়ের দোকান ছুট্টে করে কিস্তিমাত, স্বপ্ন দেখে ভাগ্যের তার খুলবে তালা চিচিং ফাঁক। রোজগারের ঘরে শনি, বছর ঘোরে বাপ বেকার, ভাবছে সে কি দেখতে পাবে চক পেন্সিল বেঞ্চি আর, তবুও উল্টে পাতা ইতিহাসে মানব জয়ের প্রবাদ পাই। জয় করেছ যুদ্ধ অনেক, ধ্বংসস্তূপে উড়িয়ে ছাই। ঝিনুক রাখে যেমন মতি, নরম ঘাসে শিশির পাত, অসংখ্য শৈশব না হয় ফিকে, আজ বাড়িয়ে দিই আমরা হাত। Imagine there's no heaven, it's easy if you try. No hell below us, above us only sky. Imagine